আচ্ছা, আগের ভিডিওটায় আমি মিশ্রণের পৃথকীকরণের ওপর যা বলেছিলাম তারপর থেকে বলছি। আর তাছাড়া দেখ, আমাদের সিলেবাস অনুযায়ী যেহেতু পাতন আর আংশিক পাতনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেইটা সম্বন্ধে তোকে আগে আরেকটুখানি ডিটেলে বলি। একটা গল্পের মতো বলছি, দেখ তোর বুঝতে সুবিধে হবে। যে ধরো আমাদের স্কুলে যেটা করে যে 5-6 মানে বাচ্চাদের ছুটি দেয় 3টের সময়, আর উঁচু ক্লাসগুলো 7 থেকে 10 অবধি ছুটি হয় 4:30। তাহলে তুই একটা গল্পের মতো ভাব যে 3টের সময় তুই যদি আমাদের স্কুলের গেটে দাঁড়িয়ে থাকিস, তাহলে কোন ছাত্রদের বেরোতে দেখবি? 5-6 মানে যাদের 3টেয় ছুটি হয়। বাকি যাদের 4:30 ছুটি হয় তারা তো তখন বেরোবে না। এইটা মাথায় রেখে তুই পাতনটা আগে শোন। তো পাতনটার ক্ষেত্রে প্রথমত পাতন আর কি দু ক্ষেত্রে করা হয়। একটা হচ্ছে তরলের ভেতরে কোনো কঠিন যদি মিলেমিশে থাকে, মানে প্রকৃত দ্রবণ তৈরি করে, যেমন NaCl এর দ্রবণ, কপার সালফেটের দ্রবণ, সেক্ষেত্রে আর কি পাতিত করলে জলটা আর কি বাষ্পীভূত হয়ে যায়, লবণ বা তুঁতেগুলো আলাদা হয়ে যায়। তাহলে এই একটা ক্ষেত্রে করা হয়। আর দ্বিতীয় ক্ষেত্রটা আমি এখানে আলোচনা করছি যে দেখ, দুটো মিশ্রণীয় তরল, মানে তরল দুটো মিলেমিশে গেছে, কিন্তু তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যটা 25 ডিগ্রির বেশি। দেখ, এখানে আমি একটা উদাহরণ নিয়েছি, মিথানল মানে মিথাইল অ্যালকোহল, যার স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এদের স্ফুটনাঙ্কের পার্থক্য 35 ডিগ্রি। মানে আমার ওই 3টে আর 4:30 গল্পটা মনে রেখে ব্যাপারটা শুনবে। তাহলে এইটা পাতনের ছবিটা আমি আগের দিন এঁকেছিলাম। তাহলে এটা পাতন পাত্র, সেইখানে মিথানল আর জলের মিশ্রণ আছে। এইটাকে তুই যদি 65 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করিস, তাহলে যার স্ফুটনাঙ্ক কম, অর্থাৎ মিথানলটা এখানে বাষ্পীভূত হবে। তাহলে বাষ্পের আকারে এখান দিয়ে মিথানল বেরোবে। তারপরে এই নলটার ভেতর দিয়ে যখন যাবে, এইটা তুই ঘনীভবন চেম্বারে দিয়েছিস, কনডেনসেশন চেম্বার। এখানে ঠান্ডা জল, এর গায়ে ঠান্ডা জল ফেললে, যেমন ওই কাঁচের গ্লাসে কিছু বরফের টুকরো ফেলে রাখলে কাঁচের গ্লাসের গায়ে দেখবি বিন্দু বিন্দু জল জমছে, কারণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয়ে জলে পরিণত হয়। তাহলে যে মিথানলটা এখানে বাষ্পের আকারে বেরোচ্ছিল, সেইটা এখানে গিয়ে যেহেতু হঠাৎ ঠান্ডা হবে, সেই মিথানলটা এখানে তরল হয়ে যাবে, আর তরল হয়ে এই পাত্রে আর কি আমরা সেটাকে সংগ্রহ করব। তাহলে এইটা হচ্ছে মিথানল আর জলের পৃথকীকরণ পদ্ধতি। মানে স্ফুটনাঙ্কের পার্থক্য যখন অনেক বেশি হয়, বইতে বলা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমরা দেখ এই পাতন পদ্ধতিতে মানে সেটাকে পৃথক করি। এবার আংশিক পাতনটা বোঝার জন্য আবার তুই গল্পের মতো ভাব যে ধর তোরই ক্লাসে হেড স্যার নতুন একটা, হেড স্যার বা হেডমিস্ট্রেস নতুন একটা নিয়ম ঠিক করেছেন যে রোল যাদের 1 থেকে 30 তাদের ছুটি হবে 4:25-এ, আর 30-এর পরে যাদের রোল তাদের ছুটি হবে 4:30-এ। মানে আমি বলতে চাইছি সময়ের পার্থক্যটা খুবই কম। তো দেখ, এরকম তরলের ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের পার্থক্য যখন খুবই কম হয়, 25 ডিগ্রির কম বলে, এই কাছাকাছি স্ফুটনাঙ্কের যেগুলো থাকে, তো এখানে দেখ আমি নিয়েছি অ্যাসিটোন যেটা 56 আর মিথানল 65। তাহলে এদের পার্থক্যটা দেখ 9 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে খুবই কাছাকাছি স্ফুটনাঙ্ক এটা। 4:25 আর 4:30টা একটু মানে মাথায় রাখ। এবার আমাদের স্কুলে যদি এই নিয়মটা হয়, কি হবে দেখ, 4:25-এর সময় কি হবে, 1 থেকে 30 অবধি সব ছেলে ক্লাসের বাইরে চলে যাবে, ছুটি হয়ে গেছে। কিন্তু স্কুলে কিছু কিছু দুষ্টু টাইপের ছেলে আছে যে 5 মিনিট আগে ছুটির জন্য তাদের কেউ কেউ আর কি ওই দলে মিশে বেরিয়ে যেতে চাইবে। কিন্তু দেখ, ওই ঘরে যদি তুই কোনো গার্ড রাখিস, ঘরের দরজার মুখে যারা ছাত্রদের কার্ড দেখে বার করবে, সেই কার্ড দেখে যদি বুঝতে পারে যে রোল 30-এর বেশি, তাহলে সেই গার্ড তখন কি করবে, যাদের রোল 30-এর বেশি তাদের আবার ঘরে পাঠিয়ে দেবে, ব্যাক করবে। তারা আবার 4:30-এর সময় ছুটি হলে তারা বেরোবে। এই গল্পটা মাথায় রেখে শোন। আংশিক পাতন আর পাতনের পার্থক্য এইটাই। তো এখানেও অ্যাসিটোন আর মিথানল আছে। এবার অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক সবচেয়ে ছোট, 56, মানে এই মিশ্রণে। তাহলে তুই এইটাকে এবার ধর 56 ডিগ্রিতে যদি উত্তপ্ত করিস, তাহলে অ্যাসিটোনটা তো সম্পূর্ণ বাষ্পীভূত হবেই, কারণ তার স্ফুটনাঙ্কই 56। কিন্তু ওই কিছু কিছু দুষ্টু ছেলের মতো, যেহেতু খুবই কাছাকাছি স্ফুটনাঙ্ক, এটা অনেক বেশি হলে হতো না, এটারও কিছু মানে মিথানলেরও কিছু বাষ্প ওই অ্যাসিটোনের ভেতরে মিশে থাকে। ফলে এই
এইখান থেকে তুই যখন 56তে মানে উত্তপ্ত করবি, অ্যাসিটনটা সম্পূর্ণ বাষ্পীভূত হবে, কিন্তু তার সাথে কোনো মিথানলের বাষ্পও একটু মিশে থাকবে। তাহলে সেইটা যদি তুই সরাসরি পাতন করিস, এইখানে তুই এই দুজনের মিক্সচারই পাবি, মানে অনেক অশুদ্ধি থেকে যাবে। তাই দেখ, তোরা যেটা জিজ্ঞেস করছিলি যে এইখানে একটা আংশিক পৃথকীকরণ মানে আংশিক পাতন স্তম্ভ থাকে, যে এখানে কিছু জায়গা থাকে যেখানে আমরা ওই কাঁচের গুলি বা ঠান্ডা পাথর রাখি। মানে দেখ তোর ওই গাঢ়টার মতো কীরকম আচরণ করবে এই ঠান্ডা পাথরগুলো। তাহলে 56 উত্তপ্ত করলে অ্যাসিটনের তো অধিকার আছে বাষ্পীভূত হওয়ার, বাষ্পীভূত হয়েছে, আর তার সাথে যার বাষ্পীভূত হওয়ার কথা নয় কিছু মিথানলও এর সাথে বাষ্পীভূত হয়ে বেরোচ্ছে। কিন্তু তুই যদি তাকে এই আংশিক স্তম্ভের ভেতর দিয়ে পাঠাস, এই জায়গায় যেহেতু ওই কোয়ার্জ বা মার্বেল রাখা থাকে, কাঁচের গুলি বড় বড়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, তার সংস্পর্শে এলে হয় কি, অ্যাসিটন যার স্ফুটনাঙ্ক 56 সেইটা বাষ্পের আকারে এইখান দিয়ে পাস করে যায়। কিন্তু যে দুষ্টু ছেলেগুলোর মতো 30-এর বেশি যাদের রোল, যে দুষ্টু ছেলের মতো মিথানলের বাষ্পগুলো এর ভেতর দিয়ে আসতো, সেইগুলো এই কাঁচের গায়ে ঠান্ডা হয়ে আবার তরল হয়ে যাবে, মানে সেইগুলোকে এরা আবার পাত্রে ব্যাক করিয়ে দেবে। ওই গার্ড যেমন 30-এর বেশি রোলগুলোকে আবার ক্লাসে ফিরিয়ে দেয়, যে বলবে এই তোদের এখনও সময় হয়নি, আর 5 মিনিট বসতে পারছিস না, ঠিক তেমনি। তাহলে যে এক্সট্রা মিথানলগুলো এই অ্যাসিটনের সাথে মিশ্রিত হয়ে বেরোতে চাইছিল, তারা কিন্তু এই আংশিক পাতন স্তম্ভের ভেতর দিয়ে যখন আমি পাস করব, যেখানে ঠান্ডা কাঁচের গুলি বা নুড়ি পাথর অ্যাকোরিয়ামে যেগুলো থাকে, সেগুলো থাকলে সেইগুলো এখানে ঘনীভূত হয়ে তরল হয়ে আবার পাত্রে ব্যাক করবে। তাহলে মোদ্দা কথা, মানে তুই যেখানে বিচার করবি পাতন কখন হবে, যে দুটো তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য অনেক বেশি, যে একজনের ধর 50 ডিগ্রি সেন্টিগ্রেড, একজনের 210 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এদের ক্ষেত্রে তুই পাতনই করবি, কারণ পাতন করলে এই 50টাই বেরোবে, 210টা বেরোবে না। আর যদি স্ফুটনাঙ্কের পার্থক্য এরকম কাছাকাছি হয়, এই যেটা কমন উদাহরণ ইথাইল অ্যালকোহল মানে ইথানল আর জল, এদের স্ফুটনাঙ্ক দেখ 78 আর 100, মানে 25-এর কম। তো তাহলে এই উদাহরণটা যদি দেয়, তাহলে পাতন না লিখে আংশিক পাতন লিখবে, কারণ স্ফুটনাঙ্কের পার্থক্য যেহেতু 25-এর কম, তোর এই ইথানলের সাথে কিছু জলীয় বাষ্প এর সাথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তোকে এই আংশিক পাতন স্তম্ভটা ব্যবহার করে ওই জলটাকে আবার মূল পাতন পাত্রে ফিরিয়ে দিতে হয়। তাহলে আংশিক পাতন আর পাতনের মধ্যে মূল পার্থক্যটা এইটা। এবার প্র্যাকটিক্যালি দেখ কি হয়, যে তুই যতই চেষ্টা কর, কিছু না কিছু এই দুষ্টু ছেলে, মানে এই উদাহরণে কিছু না কিছু মিথানল এখানে বাষ্পীভূত হয়ে এখানে কিছুটা থেকেই যায়, ফলে আংশিক পাতন করতে গেলে বারবার করতে হয়। মানে আমি যেমন এটা একবার করলাম, এই গ্রাহক পাত্রে তো সমস্ত অ্যাসিটন চলে এসছে, সমস্ত অ্যাসিটন, আর তার সাথে একেবারে মানে কেউ কেউ তো পারও পেয়ে যায়, গার্ড আর কত গার্ড দেবে, তাহলে দু তিনটে ছেলে যেমন বেরিয়ে যাবে, তেমনি কিছুটা মিথানলও এখানে থেকে যাবে। মানে একবার আংশিক পাতন করলে আমরা সুস্পষ্টভাবে দুটোকে আলাদা করতে পারি না, ফলে মানে বারবার এই আংশিক পাতনটা করতে হয়, যে মানে 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 অ্যাসিটনটাকে যদি একেবারে বিশুদ্ধ পেতে চাস, তাহলে বারবার এই আংশিক পাতনটা করতে হয়। মানে তাহলে মানে বুঝতে পারলি এই 25 ডিগ্রির পার্থক্যের বিষয়টা। পার্থক্য 25-এর কম হলে পাতন, পার্থক্য 25-এর বেশি হলে পাতন, আর স্ফুটনাঙ্কের পার্থক্য 25-এর কম হলে আংশিক পাতন শব্দটা ব্যবহার করবে। আর বাস্তবে যেগুলো হয়, যে যেখানে অনেক তরল একসাথে থাকে, একজন এক একটা স্ফুটনাঙ্কে বাষ্পীভূত হয়, তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা মানে আংশিক পাতন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, মানে একটা উষ্ণতায় মানে একজন বাষ্পীভূত হয়ে বেরোয়, তাদের আমি আলাদা করে সংগ্রহ করি। আর এই আংশিক পাতনেরই দুটো বিখ্যাত মানে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে পেট্রোলিয়াম পরিশোধন, মানে পেট্রোলিয়াম থেকে যে ইম্পর্টেন্ট মানে মানে উপজাত পদার্থগুলো আমরা পাই, যেগুলো সভ্যতার বিভিন্ন কাজে লাগে, তার ক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্কের পার্থক্যটা 25-এর কম না বেশি এটা আর কি বিবেচ্য নয়। মানে সেখানে যেহেতু 2-এর বেশি তরল থাকে, মানে অনেক অনেক কম্পোনেন্ট থাকে, ফলে ওই সিলেবাস যেমন আমরা ফার্স্ট টার্ম পড়াই, সেকেন্ড টার্ম পড়াই, থার্ড টার্ম পড়াই, ফ্র্যাকশানে পড়াই, তাহলে অসংখ্য তরলের মিশ্রণ থাকলে চোখ বুঝে আংশিক পাতন লিখে দিই।
এইবার এই দুটো পদ্ধতি সীমাবদ্ধতা একটু ভালো করে পড়, মানে এইগুলো থেকে ব্যাপারটা একটু সূক্ষ্ম হচ্ছে। দেখ কোন ক্ষেত্রে পাতন আমরা ব্যবহার করতে পারবো না, আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইপো বলে এমনি, হাইড্রোজেন পারঅক্সাইড। এটার এমনি স্ফুটনাঙ্ক 159 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের যেমন 100, এটার 159। কিন্তু এর একটা মানে ব্যাপার হচ্ছে যে তুই যদি এটাকে 159 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করিস, এই হাইড্রোজেন পারঅক্সাইডটা এই জল আর অক্সিজেনে ভেঙে যায়। তাহলে ধর গ্লিসারিন আর হাইড্রোজেন পারঅক্সাইড মানে মিলেমিশে আছে, গ্লিসারিনের স্ফুটনাঙ্ক 210, হাইড্রোজেন পারঅক্সাইড 159। তাহলে স্বাভাবিক 25-এর বেশি মানে তুই তো উত্তর করবি পাতন, এটাকে পাতন পদ্ধতিতে। কিন্তু প্রবলেম হচ্ছে যে কিছু কিছু পদার্থ আছে, মানে গ্লিসারিনও তাই, যে তাদের স্ফুটনাঙ্কে উত্তপ্ত করলে তারা বিয়োজিত হয়ে যায় রাসায়নিকভাবে, তাহলে আমি তখন তো হাইড্রোজেন পারঅক্সাইড পাবো না। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হয় সেটাকেই দেখ আমি কোশ্চেনে তোকে দিয়ে রেখেছি, বইতে হয়তো পাবি না, ওই জন্য বলছি একটু ভালো করে শোন। সেটাকে বলে অনুপ্রেস পাতন। তো সেক্ষেত্রে করে কি, যে ওই মিশ্রণটার ওপরে চাপ বাড়ায়, মানে স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো তরলের স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব, তো কোনো তরলের ওপর চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। তাহলে ওই ধরনের তরল যারা স্ফুটনাঙ্কে গিয়ে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা কি করি বলতো, তাদের ওপরে আমরা মানে চাপটা কমিয়ে দিই, চাপ কমালে সেটা কম উষ্ণতায় বাষ্পীভূত হয়, আর কম উষ্ণতায় বাষ্পীভূত হলে সেটা রাসায়নিকভাবে বিয়োজিত হয় না। তাহলে এই পাতনটাকেই, মানে এই যে পাতন আমরা এখানে শিখলাম, সেই পাতনটাকেই আমরা যখন চাপ প্রয়োগ করে একটা তরলকে তার স্বাভাবিক উষ্ণতা, স্বাভাবিক স্ফুটনাঙ্কের থেকে কম স্ফুটনাঙ্কে আর কি বাষ্পীভূত করি, সেই পাতনটার নাম হয় অনুপ্রেস পাতন। মানে বুঝলি তো ব্যাপারটা, যে 159-এ সরাসরি উত্তপ্ত করলে হাইড্রোজেন পারঅক্সাইড বাষ্পীভূত হবে, কিন্তু সেটা জল আর অক্সিজেনে ভেঙে যাবে। অথচ মিশ্রণের পৃথকীকরণ মানে তো আমি হাইড্রোজেন পারঅক্সাইডটাকে আলাদা করতে চাইছি, তাহলে ভেঙে গেলে তো আমি আর তাকে আলাদা করতে পারবো না। তাহলে এই ধরনের ওই হাইড্রোজেন পারঅক্সাইডের ধরনের কোনো তরল যদি থাকে, তাহলে সেইটাকে আমি প্রথমে এখানে চাপটা কমাবো। চাপটা কমালে হাইড্রোজেন পারঅক্সাইড তখন আর 159-এ নয়, আরও কম উষ্ণতায় বাষ্পীভূত হবে, আর কম উষ্ণতায় বাষ্পীভূত হলে তখন আর সেটার রাসায়নিক বিয়োজন হবে না, ফলে তখন আমি এই ঘনীভবন করে হাইড্রোজেন পারঅক্সাইডকে মানে আলাদা করে নিতে পারবো। তাহলে পাতনের ক্ষেত্রে এই ল্যাজে আর একটা বিষয় আছে দেখ, যেটাকে অনুপ্রেস পাতন বলে। এইবার আয় আংশিক পাতনে। আংশিক পাতনের দুটো বিখ্যাত ব্যবহারিক প্রয়োগ তো বললাম, পেট্রোলিয়াম পরিশোধন আর বায়ুর উপাদান এর পৃথকীকরণ, মানে বায়ুতে যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, হিলিয়াম এগুলো থাকে তাদের পৃথকীকরণ, সেগুলো আমি পরের ভিডিওটাই বলছি। তুই আগে দেখ যে কোন ক্ষেত্রে আমি আংশিক পাতনটা ব্যবহার করতে পারি না। এটা একটুখানি ইন্টারেস্টিং বিষয়, যে দুটো স্ফুটনাঙ্কের পার্থক্য থাকলে তবে তো আংশিক পাতন হবে। মানে যে দুটো তরল আমার মিলেমিশে আছে, মিশ্রণীয় তরল, তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25-এর কম, মানে স্ফুটনাঙ্কের পার্থক্য থাকলে তবে আমি আংশিক পাতন পদ্ধতিতে তাদের পৃথক করতে পারি। কিন্তু কেমিস্ট্রির কিছু অদ্ভুত ব্যাপার আছে, যে এই নামের একটা মিশ্রণ আছে, ভালো করে শোন, বলে অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণ একটু বড়দের ব্যাপার, তুই শুধু নামগুলো শুনে রাখ। অ্যাজিওট্রপিক মিশ্রণ হচ্ছে এমন দুটো তরলের মিশ্রণ, যে দুটো তরলকে একটা নির্দিষ্ট কম্পোজিশনে মানে নির্দিষ্ট ভরে যুক্ত করলে এমন একটা মিশ্রণ পাই, যেখানে সেই মিশ্রণটারই একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক হয়। মানে দুটো তরলের যে দুটো আলাদা স্ফুটনাঙ্ক, সেইটা সেখানে বজায় থাকে না। আমি তোকে দুটো মানে উদাহরণ দিচ্ছি। 95% ইথাইল অ্যালকোহল, যেটাকে ইথানল বলে, 95% ইথাইল অ্যালকোহল প্লাস 5% জল, এই যদি একটা মিশ্রণ করিস, এই মিশ্রণটা হয়ে যায় একটা অ্যাজিওট্রপিক মিশ্রণ। ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কত? প্রায় 78 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এতক্ষণ আমরা যা পড়ছিলাম তাতে এই মিশ্রণে দুজনের স্ফুটনাঙ্ক এই আলাদা আলাদা হয়ে থাকার কথা,
কিন্তু এইটা হয় কি অদ্ভুত ব্যাপার, এই দুটো এই 95% আর 5% অনুপাতে মেশালে দেখা যায় এই দুজনের স্ফুটনাঙ্ক আর আলাদাভাবে এইটা থাকে না, পুরো এই মিশ্রণটার একটা স্ফুটনাঙ্ক হয়ে যায়, মানে পুরো মিশ্রণটার স্ফুটনাঙ্কই হয়ে যায় যেটা সবচেয়ে কম, মানে 78 ডিগ্রি। তাহলে এই ধরনের মিশ্রণের ক্ষেত্রে ভেবে দেখ যে তুই যদি 78-এ তো অ্যালকোহলটা বাষ্পীভূত হবে, কিন্তু এটা যেহেতু অ্যাজিওট্রপিক মিশ্রণ, তুই যেই 78-এ আর কি এটাকে বাষ্পীভূত করতে যাবি, পুরো মিশ্রণটারই স্ফুটনাঙ্ক মানে 78 হয়ে গেছে। ফলে এই পুরো 78-এ ইথাইল অ্যালকোহলও বাষ্পীভূত হবে, জলও বাষ্পীভূত হবে, ফলে সেগুলোকে তুই আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করতে পারবি না। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে? যে নির্দিষ্ট অনুপাতে মেশা দুটি মিশ্রণীয় তরলের ভিন্ন স্ফুটনাঙ্কের দুটো মিশ্রণীয় তরলের মিশ্রণ এমন হয় যে তাদের স্ফুটনাঙ্ক একটি নির্দিষ্ট হয়, এই ধরনের মিশ্রণকে অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে। এই উদাহরণটাই আমাদের ক্ষেত্রে আছে। আর আমি আরেকটা জানি, সেই জন্য তোকে বলছি, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড 80% আর জল যদি 20% নিস, পার্সেন্টেজটা এখানে ইম্পর্টেন্ট। HCl 80% আর জল 20% নিলে এটা একটা অ্যাজিওট্রপিক মিশ্রণ হয়। এই HCl এর স্ফুটনাঙ্ক 37 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই মিশ্রণটার আবার স্ফুটনাঙ্ক হয় যে যার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, মানে এটার নেগেটিভ ডেভিয়েশন, এটা পজিটিভ ডেভিয়েশন বলে, সেগুলো যখন বড় হবি শিখবি। এই কি বলছি, এটা এটা এমন একটা অ্যাজিওট্রপিক মিশ্রণ যার স্ফুটনাঙ্ক হয় সবচেয়ে কম যার তার। আর এইটা তোকে একটা উদাহরণ জানিয়ে রাখলাম যে এইটার আবার স্ফুটনাঙ্ক কি হয়, যেটা সবচেয়ে বেশি তার স্ফুটনাঙ্কের সমান। এটা তোর লাগবে না, শুধু মানে বেসিক আইডিয়াটা তুই ক্লিয়ার করে রাখ যে এই অ্যাজিওট্রপিক মিশ্রণগুলোকে আংশিক পাতনে পৃথক করতে পারবি না, কারণ এই মিশ্রণটার এখন সব মিলিয়ে একটাই স্ফুটনাঙ্ক হয়েছে 78, ফলে 78-এ উত্তপ্ত করলে দুজনেই বাষ্পীভূত হবে, কারণ দুজনেরই অধিকার আছে। মানে বিশেষ দিনে হেড স্যার বলেছেন যে 4:20-তেই আজকে সবার ছুটি, তাহলে ওই 4:25 4:30-এর কোনো ব্যাপার নেই, 4:20-তে সবাই বাষ্পীভূত হবে। তাহলে সেই ছাত্রগুলোকে কার রোল 1 থেকে 30, কার 30-এর কম, সেইগুলো তুই এগুলো দিয়ে মানে পার্থক্য করতে পারবি না। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে একটি উদাহরণ দাও। আর মানে আংশিক পাতন পদ্ধতির সীমাবদ্ধতা, মানে এই অ্যাজিওট্রপিক মিশ্রণের ক্ষেত্রে আংশিক পাতন পদ্ধতিতে এটা পৃথক করা যায় না। এবার আংশিক পাতনের দুটো বিখ্যাত প্রয়োগ বলছিলাম, পেট্রোলিয়াম পরিশোধন আর গ্যাস থেকে তার উপাদানের পৃথকীকরণ। তো সেইগুলো দেখ, আমি ছবি আর কি লিখে পাঠিয়ে দিয়েছি, মানে ছবি লিখে তোকে আর কি মানে পাঠিয়ে দেবো, তবু একটু হাইলাইটটা বলে দিই। মানে পেট্রোলিয়াম রিফাইনারি, পেট্রোলিয়াম পরিশোধন, এটা তো একটা বিখ্যাত ব্যাপার। মানে খনিজ তেল, মানে মাটির নিচে পাথরের স্তরের ভেতরে যে হাইড্রোকার্বন থাকে দীর্ঘদিন, উদ্ভিদ প্রাণী এদের দেহাবশেষ পচে গলে বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে যে কালো সোনা যাকে বলে খনিজ তেল পাওয়া যায়, সেই খনিজ তেলকে মাটি থেকে উত্তোলন করা হয়। আর তারপর পেট্রোলিয়ামকে মানে বিভিন্ন উষ্ণতায় উত্তপ্ত করলে তার থেকে দেখ সব বিখ্যাত উপজাত পদার্থ পাওয়া যায়। যে ওই খনিজ তেলকে তুই 20 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে এলপিজিটা আলাদা হয়ে যাবে, মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 20 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে এই এলপিজিটা আলাদা হয়ে যাবে। তাকে আবার সংগ্রহ করা হয়, কখনো ঘনীভূত করে, কখনো সরাসরি গ্যাস আকারে। 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ন্যাপথা পাই আমরা। 120 ডিগ্রি উষ্ণতায় মানে একটা উষ্ণতায় মানে এক একজনকে পাই। আমি একটু লিখে নিই, তারপর তোকে বলছি। গ্যাসোলিন 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 170 আছে মধ্যখানে, ইম্পর্টেন্ট ব্যাপার। 170 ডিগ্রি উষ্ণতায় কেরোসিন পাই। 270-এ পাই ডিজেল। 350 ডিগ্রি উষ্ণতায় পাই মানে লুব্রিকেটিং অয়েল।
লুব্রিকেটিং অয়েল। আর তার চেয়ে বেশি সেগুলো ডিটেল আছে নিশ্চয়ই, যারা একেবারে পেট্রোলিয়াম পরিশোধনাগারের যারা বিজ্ঞানী তারা জানে যে এর থেকে বেশি উষ্ণতায় উত্তপ্ত করলে এই সব আর কি, ভেসলিন, প্যারাফিন, প্যারাফিন মানে মোম, মানে চমকে যাস না, মানে মোমবাতি, প্যারাফিন আর পিচ বা অ্যাসফল্ট, পিচ বুঝিস তো, আর ওই কিছু কিছু ক্ষেত্রে ছাদ ফাদ ঢালাই করতে যেগুলো লাগে অ্যাসফল্ট। আমি আরেকবার বলছি, কারণ উষ্ণতাগুলো একটু কাছাকাছি মুখস্থ রাখবি, একেবারে ভীষণ সঠিক লেখা হয়েছে এমন নয়। তাহলে পেট্রোলিয়াম হচ্ছে খনিজ তেল, পেট্রোলিয়াম মানে কালো সোনা, খনিজ তেল যাতে মানে কার্বন, হাইড্রোজেন আর কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এইসব থাকে। তো সেই খনিজ তেলকেও আংশিক পাতন পদ্ধতিতে, মানে এখানে বিভিন্ন উষ্ণতায়, মানে যেহেতু একাধিক তরল এটা আংশিক পাতনই বলবি। এবার বিভিন্ন উষ্ণতায় উত্তপ্ত করলে তা থেকে দেখ এক একটা বিখ্যাত বাই প্রোডাক্ট পাওয়া যায়। 20 ডিগ্রি উষ্ণতায় পাই এলপিজি, এলপিজির ব্যবহার সবাই জানে, রান্নার গ্যাস। 70 ডিগ্রি উষ্ণতায় আমরা ন্যাপথা পাই, তা দিয়ে বিভিন্ন মানে যন্ত্রপাতির ইয়েতে কাজে লাগে। 120 ডিগ্রি উষ্ণতায় গ্যাসোলিন পাই, মানে গ্যাসোলিন আর কি আমেরিকান উচ্চারণ, আমরা যেটাকে পেট্রোল বলি, নিশ্চয়ই জানি সেটা গাড়ির জ্বালানি। 170 ডিগ্রি উষ্ণতায় মানে কেরোসিন, যেটা দিয়ে লম্প জ্বালাই, ফলে এটাও একটা জ্বালানি। 270 ডিগ্রি উষ্ণতায় ডিজেল, যা দিয়ে ভারী গাড়ি চলে, মানে 64 চাকার লরি টাইপের যেসব ভারী গাড়ি আছে তাদের ক্ষেত্রে মানে জ্বালানি হচ্ছে ডিজেল। 350 ডিগ্রি উষ্ণতায় লুব্রিকেটিং অয়েল, মানে এগুলো তোর ওই যন্ত্রের ঘর্ষণ কমানোর কাজে ব্যবহৃত হয়। এই মোটর গাড়ি, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে লুব্রিকেটিং অয়েলের ব্যাপক ব্যবহার আছে। আর তারপর আরেকটু বেশি উত্তপ্ত করলে এক এক করে ভেসলিন, ভেসলিন শুনেছিস ওই শীতকালে মাখে, তাহলে ওই ক্রিম হিসেবে ব্যবহৃত হয়, পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। তারপর আসছে প্যারাফিন, যা দিয়ে আমরা মোমবাতির মোম তৈরি করি। পিচ দিয়ে রাস্তাঘাট বানানো হয়, বিরাট মানে প্রয়োজনীয় ব্যাপার। আর অ্যাসফল্ট মানে ওই বাড়ির ছাদে যেগুলো আর কি ব্যবহার করা হয়, দেখবি কিছু কিছু ওই চট ঢালাই না কি বলে, মানে অ্যাসফল্ট দিয়ে বাড়ির ছাদ ঢালাই করা হয়। আর এগুলো এমনি জ্বালানি হিসেবেও লাগে। তাহলে এটা আমি একটা ছবি পাঠিয়ে দিয়েছি তোকে বই থেকে, সেটা করে আরও সুন্দর করে এটা করে নিবি। পেট্রোলিয়াম পরিশোধন আংশিক পাতনের একটা মানে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট প্রয়োগ, মানে সভ্যতায় যেটা লাগে। আর লাস্ট আমি যেটা আলোচনা করছি, বায়ুর উপাদানের পৃথকীকরণ। বায়ুর উপাদানের পৃথকীকরণ, তো বায়ু তো দেখ মূলত নাইট্রোজেন, হাইড্রোজেন আর অনেক অনেক রকম গ্যাস থাকে। তো সেক্ষেত্রে বায়ুর উপাদানের পৃথকীকরণ করতে গেলে আগে বায়ুটাকে তরলে পরিণত করতে হয়, মানে লিকুইড এয়ার আর কি। বায়ুকে প্রথমে তরল করা হয়। তরল করতে গেলে কি করে, কম উষ্ণতায়, মানে এসব গল্প আছে যে সংকট উষ্ণতা বলে একটা উষ্ণতা আছে, যার নিচে এলে কোনো মানে পদার্থ বাষ্পে পরিণত হয়, আর তারপরে তার উপর চাপ প্রয়োগ করা হয়। মানে যে কোনো মানে গ্যাসকেই কম উষ্ণতায় উচ্চ চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায়। পড়বি সব পরে কেমিস্ট্রিতে। তাহলে বায়ুটাকেও কম উষ্ণতায়, সেটা মোটামুটি ওই -200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আর উচ্চ চাপ প্রয়োগ করলে বায়ু তরলে পরিণত হয়। তাহলে তরল বায়ুর ভেতরে তার সব উপাদানগুলো থাকে, তবে প্রসঙ্গত -200তে উত্তপ্ত করলে হাইড্রোজেন আর হিলিয়ামটা তখনও আর কি গ্যাস ফর্মেই থাকে। তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামটা গ্যাস ফর্মে আছে, ওটা আলাদা করে নিলি। এইবারে গল্পটায় আয় যে তাহলে এটা তো এখন -200 আছে, এইবার তুই এর উষ্ণতাটা আস্তে আস্তে বাড়াবি, -196 ডিগ্রি সেন্টিগ্রেড করবি। 200 থেকে 196 কিন্তু নয়, -200 থেকে -196, তার মানে উষ্ণতা বাড়িয়েছি। -196 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, মানে তরল বায়ুর ভেতরে যে নাইট্রোজেন গ্যাস রয়েছে সেইটা বেরিয়ে যাবে। আবার এটা -186, মানে আবার বাড়িয়ে যখন 186 করবি, বায়ুর ভেতরে নিষ্ক্রিয় গ্যাস থাকে আর্গন, সেই আর্গনটা বেরিয়ে যাবে। -183 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করবি, তখন বায়ুতে অক্সিজেন গ্যাস যেটা থাকে সেইটা আলাদা হয়ে বেরিয়ে যাবে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হচ্ছে, বুঝতে পারছিস তো, যে এক একটা উষ্ণতায়, ঠিক পেট্রোলিয়ামের মতো, যে এক একটা উষ্ণতায় এক একটা পদার্থ বাষ্পীভূত হয়ে যাচ্ছে। আর এটাও যদি কার্বন ডাইঅক্সাইড অবধি যেতে চাস,
কার্বন ডাইঅক্সাইডের বোধহয় -78.4, একটু বইতে দেখে নিস। মাইনাস মানে এই -183 থেকে বাড়াতে বাড়াতে এই -78.4 এলে কার্বন ডাইঅক্সাইড, বায়ুতে যে সামান্য 0.04% কার্বন ডাইঅক্সাইড থাকে, সেইগুলো গ্যাস আকারে বেরিয়ে যায়। তাহলে বায়ুর উপাদান থেকে এই মূলত নাইট্রোজেন আর অক্সিজেনই তো বায়ুর উপাদান, তাদের পৃথকীকরণ করতেও আমরা আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করি। তাহলে এইগুলো হলো আংশিক পাতন পদ্ধতির মানে একেবারে ব্যবহারিক প্রয়োগ। আর তোর ক্ষেত্রে ওই কোশ্চেন যখন আসবে, ওই জন্য আমি মানে কোশ্চেন পেপারের তলায় দেখবি কতগুলো তরলে স্ফুটনাঙ্ক লিখে দিয়েছি। তাহলে সেই স্ফুটনাঙ্কগুলো বিচার করে কার স্ফুটনাঙ্ক কত, সেই অনুযায়ী তুই এগুলোকে পার্থক্য করবি যে কোথায় পাতন লিখবি, কোথায় আংশিক পাতন লিখবি। তবে একাধিক তরল থাকলে চোখ বুঝে আংশিক পাতন লিখবি, এইটা বলতে চাই। আর আংশিক পাতনের এই দুটো ব্যবহার একটু মন দিয়ে পড়বি। তার মধ্যে পেট্রোল পরিশোধন, কী কী উপজাত পদার্থ পাওয়া যায় আর তাদের ব্যবহার, এইগুলো পরীক্ষায় আসে। আর 1 মিনিট, তোরা কেউ বিওজি ফানেলের কথা মানে প্রশ্ন করছিলি, সহজ বলে আমি এটা বলছি যে এমনি আমি খুব ভালো ছবি আঁকছি না, বিওজি ফানেল এরকম দেখতে, ধর একটা ফানেল, তো এইখানে দুটো তরল যদি তুই রাখিস, এখানে দুটো তরল রেখেছিস যারা পরস্পর মেলে না, মানে মিশে যায় না, ইমমিসেবল, এবং তাদের ঘনত্বের পার্থক্য আছে, তাহলে সেই তরলটাকে যদি তুই বিওজি ফানেলে রাখিস, মানে প্রশ্ন করে যে কোন ধরনের তরলের ক্ষেত্রে বিওজি ফানেল ব্যবহার করা হয়, তো সেটা হচ্ছে যে দুটো ভিন্ন ঘনত্বের তরল, যে তরল দুটোর ঘনত্ব আলাদা, আর তার চেয়েও বড় কথা সেটা অমিশ্রণীয়, ইমমিসেবল, মানে পরস্পর মেশে না। তাহলে এই ধরনের তরল রাখলে দেখ, ভারী তরলটা তলায় থাকবে, ভারী জিনিস তলায় থাকবে, আর হালকা জিনিসটা ওপরে থাকবে। তাহলে এইটা বিওজি ফানেল, এটা বিওজি ফানেল। বইতে ছবি দেখে নিবি, আমি কনসেপ্টটা বলছি। আর তারপরে বিওজি ফানেলে সাধারণত এইখানে একটা মানে স্টপ কক থাকে, মানে কলের মতো, সেই কলটা যদি খুলে দিস, তাহলে ওই নীল রঙের তরলটা, যেটা ভারী বলে তলায় এসছে, সেই তরলটা এইখান থেকে বেরিয়ে আলাদা হয়ে যাবে। তারপর সব নীল যখন বেরিয়ে যাবে, এই পাত্রটাকে সরিয়ে নিলি, আবার একটা পাত্র আনলি, তখন এই কালো যে তরলটা আছে সেইটা বেরিয়ে যাবে। মানে আমাদের এখানে জলের সাথেই বিভিন্ন তরলের উদাহরণ দেয়। তো সেক্ষেত্রে তুই একটু মনে রাখ যে এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, পারদ, এরা হচ্ছে জলের থেকে ভারী। আর বাকি তোর এমনি যেমন দেবে না, মানে কেরোসিন, এই কার্বন টেট্রাক্লোরাইড, পারদ, আর আমি যেহেতু সরাসরি বলছি আমি নামগুলো লিখছি না, কার্বন টেট্রাক্লোরাইড এটা তো মার্কারি, আর এটা হচ্ছে ক্লোরোফর্ম, এইগুলো একমাত্র জলের থেকে ভারী। কার্বন টেট্রাক্লোরাইড, 4খানা ক্লোরিন আছে দেখ, তাই টেট্রা, আর এটা হচ্ছে পারদ। এই তিনটেই তো তরল, আর এই তিনটে তরল হচ্ছে জলের থেকে ভারী। মানে তোকে বলবে যে বিওজি ফানেলে জল আর কার্বন টেট্রাক্লোরাইডকে রাখা হলে কোনটি তলায় আসবে, যে ভারী সে তলায় আসবে, সেই বুদ্ধিতে তাহলে কার্বন টেট্রাক্লোরাইড লিখবি। আর সাধারণত আমাদের বেশিরভাগ যেটা দেয় যে কোনো তেল আর কি, মানে সর্ষের তেল, কেরোসিন তেল, নারকেল তেল, হ্যাঁ, তারপর আরও আছে বেনজিন, এইগুলো হচ্ছে সব যাকে বলে জলের চেয়ে হালকা। তাহলে এই কেরোসিন আর জলের মিশ্রণ, প্রথম কথা বিওজি ফানেল দিয়ে করবি, কারণ এরা মিলেমিশে না, ঘনত্বের পার্থক্য আছে। আর কেরোসিন আর জল যদি নিই, জলটা দেখ তলায় আসবে ভারী বলে, কেরোসিন ওপরে থাকবে। আর তারই উল্টো এইটা, যে আমি যদি ক্লোরোফর্ম আর জলের মিশ্রণ নিই, ক্লোরোফর্মটা ভারী, তখন কিন্তু ক্লোরোফর্মটা তলায় আসবে, জলটা ওপরে। তাহলে এই তিনটে যে উদাহরণ, এই তিনটে হচ্ছে জলের থেকে ভারী। আমি সব তরলের কথা বলছি, তুই নিশ্চয়ই এখানে আয়রন ভাববি না, আয়রন জলের থেকে ভারী, আমি তরল আর তরলের মিশ্রণ বলছি। তাহলে বিওজি ফানেলের ব্যাপারটা খুবই সোজা এই, আর শর্ত কি, তরল দুটো পরস্পর মেশে না, ঘনত্ব আলাদা। এই ঘনত্ব আলাদা হলে বিওজি ফানেল দিয়ে মোটামুটি এইভাবে পৃথক করি, ছবিটা খুব একটা খারাপ হয়নি। ভারী জিনিসটা তলায় আসবে, চাবি খুলবি, এই প্রথমে এই ভারীটা আর কি আলাদা হয়ে যাবে। তারপর তুই দেখতে পাবি যে ভারীটা যেই পুরো ক্লিয়ার হয়ে গেছে, স্টপ কক বন্ধ করে দিবি, এইখান দিয়ে এটা সরিয়ে
অন্য একটা চেম্বার রাখবি, নীল তো সব চলে গেছে, নীল রঙের যেটা, তাহলে এবার এই চেম্বারে এই ওপরেরটা কালেক্টেড হবে। তাহলে এইভাবে বিওজি ফানেল দ্বারা মানে পৃথক হয়। তাহলে মূল আমাদের সিলেবাসে যেগুলো আছে সেইগুলো অবধি তোকে আজকে বললাম। আর চুম্বক দ্বারা পৃথকীকরণ, ঊর্ধ্বপাতন তো নিশ্চয়ই বলতে পারবি, কর্পূর, ন্যাপথলিন, নিষাদন, এরা ঊর্ধ্বপাতিত হয়। আর একটা কী বললাম, চুম্বক, ওই লোহা, নিকেল, কোবাল্ট কারুর ভেতরে মিশে গেলে চুম্বক দ্বারা পৃথকীকরণ হয়। আর অনুপ্রেস পাতনটাও একটু মনে রাখবি, স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব, কোনো তরলের ওপর চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, তার মানে চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর পরে একদিন আমি তোকে এর আরও যে জটিল জায়গাগুলো আছে, সেন্ট্রিফিউগেশন প্রসেস, ক্রোমাটোগ্রাফি প্রসেস, ক্রিস্টালাইজেশন প্রসেস, সেগুলো না হয় আর একটা ভিডিওতে বলে দেবো। এই অবধি আমাদের সিলেবাস আছে, মন দিয়ে পড়।